বুঝতেই পারছেন এই ভূমি থেকে আকাশ, এই যে সিস্টেম বিভিন্ন নামে, স্বল্প পাল্লার, মাঝারি পাল্লার আর দূর পাল্লা, সব প্রস্তুত আছে বিভিন্ন জায়গায়। পাকিস্তান বাহিনী যেরকম শেলিং করছে, ভারতের পাল্টা শেলিং চলছে। দোদুল্যমান অবস্থায় রয়েছে এই মুহূর্তে পাকিস্তান। এই দোদুল্যমানতা কাটাবার তারা উপায় খুঁজছে। তারা কি উপায় খুঁজছে? তারা কি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে? তার কারণ যুদ্ধে গেলে পাকিস্তানের এক ভয়ঙ্কর পরিণাম অপেক্ষা করছে। ভারত আবারও বলেছে অপারেশন সিঁদুর যে চলবে সেটি হচ্ছে ভারতের অনগোয়িং প্রসেস। অপারেশন সিঁদুর পার্ট 2। তার কারণ রাজনাথ সিং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলে দিয়েছিলেন যে অপারেশন সিঁদুর উইল গো অন, অর্থাৎ এটা চলতে থাকবে। এটি একটি লিমিটেড ওয়ার বা যুদ্ধ পরিস্থিতি বলা যায়। তার কারণ অনেকগুলো ধাপে ধাপে এক্সক্যালেট করেছে। পায়েলগাঁওর ঘটনা একটা পরিস্থিতি তৈরি করেছিল। তখনই প্রশ্নটা উঠেছিল যে যুদ্ধে যাবে কি না ভারত। ভারত যুদ্ধে যায়নি, তার কারণ কোনোভাবে এলওসি টপকায়নি ভারত। নিজের সীমানা থেকে দাঁড়িয়ে সে এমনভাবে আকাশ যুদ্ধ করেছে, সে আকাশ যুদ্ধতে পাকিস্তান একেবারে লেজে গোবরে অবস্থা, বিধ্বস্ত অবস্থা। এবং চীন এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। অর্থাৎ ডিকোড করা যায়, কোডিং আর ডিকোডিং, অর্থাৎ আপনি যে সমরাস্ত্র সাজাচ্ছেন, কি টেকনোলজি এবং সেটা কিভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে, এটা সম্পর্কে তথ্য জানলে পাল্টা তথ্যকে রেডি করা যায়। S-400 দিয়ে ভারত ওই কাজটা সুন্দরভাবে করতে পেরেছে। এক একটা দেশের এক এক রকমভাবে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ইসরায়েলের একরকম, ভারতের ক্ষেত্রে S-400, এই S-400 1980 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, এটাকে নিয়ে আসে। তারপর ধাপে ধাপে এখন উন্নত এমন প্রযুক্তিতে আসছে যেখানে লেজার, ইনফ্রারেড রশ্মি এবং অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকটাই এখন একসাথে প্রযোজ্য হচ্ছে। এটি একটি সিস্টেম, যে সিস্টেমে কাজ করে অনেকগুলো ফাংশন। যেমন হচ্ছে একটা হচ্ছে S-400, এটা অত্যন্ত পোর্টেবল টাইপের, খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এবং সেখান থেকে ফায়ারিং, এই মেজার অত্যন্ত প্রো মিলিটারি যাকে বলা যায়। এর জন্য বিরাট কসরত করতে হবে তা নয়। এর সাথে অ্যাটাচ থাকে বিভিন্ন ধরনের ভূমি থেকে একেবারে আকাশ পর্যন্ত যে মিসাইল। এই মিসাইলের মধ্যে অনেকগুলো মিসাইল ভারতের রয়েছে। DRDOর কথা আগেই বলেছি, আমি বারবার বলি এই সংস্থাটির কথা, তার কারণ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনসটা ভারতবর্ষকে অনেক জায়গায় নিরাপত্তা দেয়। এবং ডক্টর APJ আব্দুল কালাম বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, গবেষক, এবং সেখানে এত সফল এক্সপেরিমেন্টগুলো হয়েছে যা ভারতকে আজ এক অত্যন্ত উচ্চ প্রযুক্তিশীল সামরিক বাহিনীতে তৈরি করেছে। পাকিস্তানের কাছে কি এসব খবর নেই? পাকিস্তানের কাছে এসব খবর আছে, কিন্তু পাকিস্তান চলে হচ্ছে একেবারে মিথ্যের উপর দিয়ে দাঁড়িয়ে। যে কোনো সত্যকে মিথ্যে বলে প্রতিপন্ন করাই হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি আর তার যুদ্ধনীতি। সেই যুদ্ধনীতি আজকে ভারতের যখন সামরিক বাহিনীর প্রেস কনফারেন্সে, যেখানে পররাষ্ট্র সচিব ছিলেন বিক্রম মিশ্রি এবং তার সাথে কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তারা যে কথাটা বলেছেন যে মিথ্যের উপর দাঁড়িয়ে পাকিস্তান দাঁড়িয়ে থাকে, নির্জলা মিথ্যা, যে মিথ্যেকে মনে হবে কোনটা সত্যি। তাহলে এই নির্জলা মিথ্যা পাকিস্তান বারবার করে এই কথাটা বলছি, গোটা বিশ্বের কাছে উপস্থাপিত করে ভারতকে একটি আগ্রাসী দেশ হিসাবে চিহ্নিত করতে চায় এবং তাতে বিশ্ববাজারে সে একটা সহানুভূতি অর্জন করে এবং নানা রকমের ফান্ডিং এজেন্সিগুলো বরাবর সেখানে ফান্ড করেছে এবং ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু ভারত বরাবর সামরিক নীতিতে ভারত রাশিয়ার মধ্যে যে জুটি, সে জুটি একটা ঘাতক জুটি বলা যেতে পারে। তুমি যদি যুদ্ধে তাদের টেনে নিয়ে আসো তাহলে একরকম, আর যদি যুদ্ধে টেনে নিয়ে যাও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। 1971 সালে দেখা গেছে আর বিভিন্ন সময় দেখা গেছে ভারতের সামরিক প্রযুক্তির সঙ্গে
তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়ার সাথে একটা অপূর্ব চুক্তি আছে, এবং ইন্দিরা গান্ধী ব্রেজনেভের একটা চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী ভারত যদি আক্রান্ত হয়, রাশিয়া কিন্তু ভারতের পাশে এসে দাঁড়াবে, এই চুক্তিতেই লেখা আছে। সুতরাং ভারতের দিকে চোখ ওঠানোর সময় এই ঐতিহাসিক চুক্তিগুলো সম্পর্কে মানুষের জেনে রাখা দরকার। তাই অনেকেই নিশ্চিন্ত। পূর্ব ভারত বা দক্ষিণ ভারতে যুদ্ধের একটা প্রভাব নিয়ে এক ধরনের চর্চা হচ্ছে, এবং উত্তর এবং পশ্চিম ভারত অত্যন্ত উত্তপ্ত, ব্ল্যাকআউট সেখানে এখন চেনা ছবি হয়ে গেছে। মক ড্রিলের পরেই অন্তত সেখানকার মানুষ বুঝতে তাদের কোনো অসুবিধা হয়নি। দীর্ঘ সময় তারা পরীক্ষিত, 47, 48, 65, 71, 1999 বিভিন্ন সময় তারা পরীক্ষিত। একের পর এক প্রজন্ম এসছে, তারা জানেন যে এই পরিস্থিতি কি হতে পারে। তবে কালকে তারা অনেকেই দেখেছেন ভারতের কামাল। তাহলে কি একেবারে কিছু হয়নি ভারতের দিকে ক্যাজুয়ালিটি? সেটা সেনাবাহিনী অবশ্য বলেছে। সাধারণ 12 জন নিরীহ মানুষ এতে প্রাণ বিসর্জন দিয়েছেন রাজস্থানের জয়সালমীর ওই অঞ্চলগুলোতে। বরাবরই অত্যন্ত ঘাতক এবং খতরনাক এই বর্ডারটা, এবং পাকিস্তান বরাবর পাঞ্জাব এবং রাজস্থানের এই সমতল ভূমি দিয়ে আক্রমণের চেষ্টা করে, তবে ট্যাঙ্ক পাঠিয়ে নয়। আদপেই এটা ট্যাঙ্কের লড়াই ছিল না। এই তীব্র সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে আকাশ যুদ্ধের মাধ্যমে। এই আকাশ যুদ্ধে পাকিস্তান আবারও পরাভূত হয়েছে, এবং তার সাথে নাক কাটা গেছে চীনের। বিপদ বুঝে চীন এখন বলছে যে উভয় প্রান্তে যেন তারা সংযম দেখাতে পারে, এবং পাকিস্তানকে বা কোনো দেশের জঙ্গিবাদকে সমর্থন করে না চীন। এটি একটি মধ্যমপন্থী একটি স্ট্যান্ড পয়েন্ট চীন দিয়েছে, এবং এটা খুব জানাই ছিল যদি এটা এক্সক্যালেট করে তখন চীনের দিক থেকে কি প্রতিক্রিয়া আসতে পারে। তার কারণ ভারতের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তির কাছে যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটা তারা অনায়াসে অতিক্রম করেছে। তাই প্রেস কনফারেন্সগুলোতে দেখলেই ভারতের 3 বাহিনীর শীর্ষ কর্তাদের দেখলেই বোঝা যায়, এবং রাজনাথ সিংকে, প্রতিরক্ষা মন্ত্রীকে দেখলে বোঝা যায় যে অত্যন্ত হাসি খুশি মেজাজে আছেন, ফুল কমান্ড তারা নিয়ে রেখেছেন। এখন এটা কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যুদ্ধ পরিস্থিতি রয়েছে। যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে যদি এরপর আরেকটু এক্সক্যালেট করে, যেটার হাই সম্ভাবনা রয়েছে, তার কারণ পাক অধিকৃত কাশ্মীর। এই পাক অধিকৃত কাশ্মীরের কি পরিস্থিতি হবে? পাক অধিকৃত কাশ্মীরে প্রতিনিয়ত পাকিস্তান বাহিনী যেরকম শেলিং করছে, ভারতের পাল্টা শেলিং চলছে। এটা আর্টিলারির কাজ। এই শেলিংয়ে ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন বাড়িঘর ধ্বংস হয়, বহু সাধারণ মানুষ মারা যান। এটা দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু যদি এরপরে এটা এক্সক্যালেট করে, বা পাকিস্তানের দিক থেকে কোনো প্ররোচনা আসে, বা পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরকে রক্ষা করার জন্যে তারা যদি এটাকে মনে করে তাদের পবিত্র কর্তব্য বলে যদি একেবারে শাহাদাত বরণ করার জন্য এগিয়ে যায়, তাহলে ভারতের যে পাল্টা প্রত্যাঘাতটা কী হবে সেটা ভেবেই আমার খুব অস্থির লাগছে। তার কারণ এই ভয়ঙ্কর জায়গায় তখন চলে যেতে পারে, এবং সেই দুঃসাহস যদি পাকিস্তান দেখায়, বা সেটা অত্যন্ত তাদের কাছে যে এটা একটা শেষ কফিনে পেরেকের মতো হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই পাকিস্তানের কাছে এখন একটা বড় লড়াই। ইতিমধ্যে আমরা জানি আসিম মুনিরের ঘটনা। আসিম মুনির হচ্ছে সেই ব্যক্তি যে পাকিস্তান সেনাবাহিনীকে এক আগ্রাসী রূপ দিয়েছে, এবং গোটা জাতিকে সে ঐক্যবদ্ধ করতে চেয়েছে ধর্মের নামে, দ্বিজাতি তত্ত্বের নামে। এখন এই মুহূর্তে আস্তানায় ঢুকে গেছে। পাকিস্তান স্বীকার করেনি বা অস্বীকারও করেনি যে আসিম মুনির পদে আছেন কিনা, না পদচ্যুত তিনি হয়েছেন কিনা, নাকি তাকে ঘিরে রয়েছে বিভিন্ন বাহিনীর লোকজন, সিদ্ধান্ত নিচ্ছেন অন্য কেউ। কোথাও কি একটা জায়গায় নওয়াজ শরীফের সাথে তার একটা রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেন একদা আইএসআই চিফ এই আসিম মুনির তিনি গোপনে নিভৃতে কাজ করতে ভালোবাসতেন, অত মিডিয়া সাহেবই ছিলেন না বা বিতর্কে আসতেন না। কিন্তু যেই মুহূর্তে সেনাপ্রধান হলেন আসিম মুনির, মনে করলেন যে একটা কিছু করতে হবে, এবং গোটা ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে তিনি উপস্থিত যাতে হতে পারেন, তাকে নিয়ে যাতে ব্যাপক চর্চা হয়। এই সেনাপ্রধান জেনারেল মুনির বাংলাদেশের লালমনিরহাট এই যে জায়গাটাকে তিনি বলেছিলেন, এবং এই যে জায়গায় একটা যে ঘাঁটি তৈরি করতে চায় আইএসআই পাকিস্তান, এবং সেটা চীনকে দিয়ে করাতে চায়, এই বিষয়টা ফাঁস হয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন, আমরা এই নিয়ে
ধারাবাহিক করেছে এবং আমি এই নিয়ে বিস্তৃতভাবে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি। এই লালমনিরহাটকে তখনই ভারতের কাছে কিন্তু এই লোকটি যে বিপজ্জনক লোক এটা বোঝা যাচ্ছিল। এই বিপজ্জনক ব্যক্তিকে চিনিয়ে দিতে কোনো অসুবিধা হয়নি বা চিনতেও কোনো অসুবিধা হয়নি এবং যে কারণে চেনাতেও কোনো অসুবিধা হয়নি। এই আসিম মুনির এখন আত্মগোপনের মধ্যে রয়েছেন। কোনোভাবে পাকিস্তান মিডিয়া বা সরকারি জায়গা থেকে উদ্ধৃতি আসেনি যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা বা তিনি পদে রয়েছেন কিনা, স্বীকার অস্বীকার কোনোটাই করেনি। দোদুল্যমান অবস্থায় রয়েছে এই মুহূর্তে পাকিস্তান। এই দোদুল্যমানতা কাটাবার তারা উপায় খুঁজছে। তারা কি উপায় খুঁজছে? তারা কি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে? তার কারণ যুদ্ধে গেলে পাকিস্তানের এক ভয়ঙ্কর পরিণাম অপেক্ষা করছে, নাকি তারা যুদ্ধটাকে এক্সক্যালেট করতে চাইছে? এর উত্তর পাওয়া যাবে আগামী 48-72 ঘন্টায়। তবে এখন মামুলি যে সীমান্ত সংঘর্ষ বা সীমান্তের যে উত্তাপ, যে শেলিং প্রতিনিয়ত, বিশেষ করে জম্মুর পুঞ্চ সেক্টরটায়, সেটা তারা করে থাকে এবং সেখানে তারা তাদের কাজ এখনও চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো বার্তা দেয়নি যে শান্তি প্রস্তাবও আসেনি বা যুদ্ধবিরোধী প্রস্তাবও আসেনি। কেননা যুদ্ধবিরোধী প্রস্তাব যদি আসে, সীমান্তে সংঘর্ষ, সেই সংঘর্ষকে থামানোর জন্যে কতগুলো প্রস্তাব বিভিন্ন সময় এসছে এবং প্রত্যেকবারই প্রস্তাবগুলোকে মানেনি পাকিস্তান। সেই যেটা সেনাবাহিনী বলেছে, এক মিথ্যের উপর দাঁড়িয়ে আছে 75টা বছর ধরে এই পাকিস্তান। সেই নির্জলা মিথ্যে যা ভারতকে আগ্রাসী দেশ হিসাবে বিশ্বের কাছে চিহ্নিত করতে চায়। যে দেশ গৌতম বুদ্ধের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, যে দেশে একটা স্পিরিচুয়ালিটি রয়েছে, এখানে আধ্যাত্মিকতা যে দেশে রয়েছে, সে দেশ অন্য দেশকে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আসবে, যুদ্ধ করবে, এটা কি করে মানা যায়? এর কোনো অতীত ইতিহাসও নেই। কিন্তু পাকিস্তানের অতীত ইতিহাস তারা যতই গোপন করতে চাক, আজকে বিশ্বের কাছে কিন্তু সেই ইতিহাস সামনে উঠে আসছে। ভারত আবারও বলেছে অপারেশন সিঁদুর যে চলবে সেটি হচ্ছে ভারতের অনগোয়িং প্রসেস। এই অনগোয়িং প্রসেসের মধ্যে 1 নম্বর পিওকে ভারতের অন্তর্ভুক্ত আগামী দিনে হচ্ছে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে সরাসরিভাবে হয়তো পাকিস্তান রাষ্ট্রপুঞ্জকে টেনে নিয়ে আসবে। 2 নম্বর, যেখানে যেখানে সীমান্ত অরক্ষিত রয়েছে, বিশেষভাবে রাজস্থান, গুজরাট, এই জায়গাগুলো অত্যন্ত সুরক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আজকে যে ভরসাটা দিয়েছে, সর্বক্ষেত্রে এই ভরসাটা ভারতবাসীকে পেতে হবে এবং সেনাবাহিনী এটা দেবে, এয়ারফোর্স দেবে, ইন্ডিয়ান নেভি দেবে, এই ব্যাপারে সম্পূর্ণভাবে একটা নিশ্চয়তা রয়েছে। এখানে কোনো রকম ভুলচুক হবে না। তাই পাকিস্তানের কাছে থার্ড অপশানস কী বা হতে পারে? থার্ড অপশানস যেটা রয়েছে সেটা হচ্ছে কূটনৈতিক স্তরে পাকিস্তান সত্যি বেল আউট নিয়ে এক দীর্ঘস্থায়ী সন্ধির প্রস্তাব তারা রাখতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের পথ নিতে পারে। যখনই পাকিস্তান কোনোভাবে সেই ইতিবাচক সাড়া দিয়েছে অর্থনৈতিক উন্নয়নের পথ, ভারতবর্ষ কিন্তু সাড়া দিয়েছে। ক্রিকেট ম্যাচ হয়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়েছে, জল নিয়ে কোনো সেভাবে বিবাদ হয়নি। কিন্তু এই বিবাদটা এবার তৈরি যে হয়ে গেল, তার পেছনে যে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী যে ভূমিকা, তাকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত ভারত পিছিয়ে আসবে না, এটা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি। আগামী সময়টায় তাই কিভাবে যুদ্ধ এক্সক্যালেট করছে সেই দিকে আপনাদের নজর দেব। কিন্তু শেষ করব আজকের পর্ব, সেটা হচ্ছে আকাশ, ভূমি, পৃথ্বী, নাগ, এই যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো, এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারত নিজস্ব প্রযুক্তিতে ডেভেলপ করেছে। এটা ভারতের সাফল্য, আত্মনির্ভর ভারতের একটি অন্যতম ভালো কাজ। ভালো কাজ হলে ভালো বলতেই হবে, খারাপ কাজ হলে সমালোচনা করতেই হবে, আর মিথ্যে বললে পাকিস্তানের মতো সবক শেখাতে হবে, একদম সবক, এবং সেটা যে যে ভাষাটা বোঝে। আমিও তো চেয়েছিলাম, বারবার তো এই যুক্তি দিতাম যে মিলিটারি সলিউশনের বদলে পলিটিক্যাল সলিউশন। এ রাজ্যের মানুষ থেকে শুরু করে ভারতবর্ষের বহু মানুষ আছেন যারা রাজনৈতিক সমাধান চান। মেহবুবা মুফতি যখন বিপদে পড়ে পাকিস্তান, বা যখন সীমান্ত অঞ্চল যখন খুব একটা জটিল পরিস্থিতিতে যায়, তখন মেহবুবা মুফতি বলেন রাজনৈতিক সমস্যাভাবেই সমাধানটা করতে হবে, এটি একটি রাজনৈতিক সমস্যা। জঙ্গিবাদ তৈরি করছে, এটি রাজনৈতিক সমস্যা আজ নেই।
দেশের সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে তাদের এগিয়ে আসতে হবে, স্পষ্টভাবে বলতে হবে পাকিস্তানকে যে তাদের ছোড়া বোম, গুলি এবং রকেট, টর্পেডো যাই ছুড়ুক না কেন, তাতে একটি সাধারণ মানুষের যাতে মৃত্যু না হয়। যদি সেই শর্ত তারা দেয় তাহলে নিঃসন্দেহে পাকিস্তানের সাথে রাজনৈতিক আলোচনা, কূটনৈতিক আলোচনা কী বা অসুবিধা আছে। এবং যারা ভারতবর্ষের সফট টু পাকিস্তানি যে পলিসি, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনারাও জানেন, আমাকে আর নামগুলো বলতে হবে না, তাদের উদ্দেশ্য সেই বার্তাটা থাকবে যে রাজনৈতিক সলিউশনস করতে গেলে একটা সেই ধরনের পরিবেশ তৈরি করতে হবে। তাই এরকম একটা সুযোগে পাকিস্তানকে এগিয়ে আসতে হবে। সে ভারতের সাথে টেবিলে আলোচনায় বসে সে নানা রকম দর কষাকষি করতে হয়তো চাইবে। কতটা দেওয়া যায়, কতটা না দেওয়া যায়, এ ব্যাপারে দুপক্ষই এগিয়ে এলে সমস্যাটা মিটতে পারে। কিন্তু এখানে কোনো তৃতীয় পক্ষের দরকার হবে না, না আমেরিকা, না চায়না, না রাশিয়া, না রাষ্ট্রপুঞ্জের কারুর। এটা অনায়াসে করতে পারে। কিন্তু তারা কি চাইবে? বিশেষ করে এই আসিম মুনিরদের মতো লোকজন থাকলে সেটা কিন্তু ক্রমশ দুঃসহ হবে। তার কারণ তারা যে কথাটা বলেছিল যে সুপিরিয়ার কমপ্লেক্সিটি ভারতের সাথে, বা ঘুরিয়ে ভারতের নাম তো বলেনি, এখন পরিষ্কার হিন্দুদের কথা বলেছে, তাদের সাথে একসাথে থাকা যায় না। এই ভয়ঙ্কর কথার প্রতিক্রিয়া কিন্তু চলছে, তারই অ্যাকশান এবং রিয়াকশানসটা চলছে। শেষ করব আজকের পর্বে আকাশকে নিয়ে আপনাদের একটু কিছু বলতে চাই। ভারতের নানা শহরে পাক হামলার ছকের পাল্টা দিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গুলি দেওয়া হয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। 15টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা যে চালিয়েছে পাকিস্তান। অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, ভাতিন্ডা, নাল, ফলোরি, ভুজ। পাকিস্তান মূলত ড্রোন আর মিসাইলের মাধ্যমে হামলা চালায়। হামলার আগাম আঁচ পেয়ে মুহূর্তে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা। এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। এই সাফল্যের নেপথ্যে একদিকে রয়েছে সুদর্শন চক্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, অন্যদিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশ মিসাইল সিস্টেম। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDOর মাঝারি পাল্লার এই ভূমি থেকে আকাশ মিসাইল সিস্টেম প্রস্তুত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে ভারত ডায়নামিক্স লিমিটেড। আকাশের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি যে কোনো জায়গায় বহন করা যায়। ট্রাক বা ট্যাঙ্কের উপর যানবাহনের মাধ্যমে নিয়ন্ত্রণ রেখা, অন্যান্য সীমান্ত পেরিয়ে যায় দ্রুত। 18,000 মিটার পর্যন্ত উচ্চতায় এটি যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইলের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইলকে নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে। ক্ষেপণাস্ত্রটিতে একটি স্মার্ট গাইডেন্স সিস্টেম রয়েছে যা শেষ মুহূর্তে লক্ষ্যবস্তু থেকেও লক করতে সক্ষম হয়। বুঝতেই পারছেন এই ভূমি থেকে আকাশ, এই যে সিস্টেম বিভিন্ন নামে, স্বল্প পাল্লার, মাঝারি পাল্লার আর দূরপাল্লার, সব প্রস্তুত আছে বিভিন্ন জায়গায়। এটা ভাবার কোনো কারণ নেই যে এয়ার ডিফেন্স সিস্টেম যে কতটা মজবুত সেটার প্রমাণ রয়েছে। তাই আগামী দিনে যদি যুদ্ধ এক্সক্যালেট করে তাহলে দায়ী থাকবে পাকিস্তান। তার কারণ হচ্ছে নিরীহ মানুষ বা যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করলে ভারত ন্যায়সঙ্গতভাবে সংবিধানকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য সে পাল্টা প্রত্যাঘাত করবেই, এবং এটা অত্যন্ত বিধ্বংসী এবং ভয়াল হবে। তাই পাকিস্তানকে বেরিয়ে আসতে হবে যুদ্ধ থেকে যদি সে নিজের ভালো চায়, নচেত জীবনের বদলে যা থাকে তাই থাকবে। এটা পাকিস্তানকে বুঝতে হবে। অ্যাকশন রিয়াকশন আজ এই পর্যন্তই থাকছি। প্রতি মুহূর্তের অ্যাকশন রিয়াকশন, সে যুদ্ধ হোক, বাংলাদেশ হোক বা বিভিন্ন বিষয়ে, আপনারা এক্সক্লুসিভলি পাবেন আমি সুজিত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। জয় হিন্দ।